অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুর্শিদা বেগম, সিনিয়র শিক্ষক বাংলা। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ থেকে একটি ক্লাস নেব। তো ব্যাকরণের সিলেবাস তো তোমাদের শেষ। এর আগেও আমি কিছু নৈর্ব্যক্তিক ক্লাস নিয়েছিলাম। আজকে আমি আবার আরও দুটি চ্যাপ্টার থেকে যে ধরনের নৈর্ব্যক্তিক প্রশ্ন হয় সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব বাক্য বিরাম চিহ্ন, এই টপিকগুলো থেকে কি ধরনের কেমন নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে। ঠিক আছে, তাহলে চলো দেখি। দেখো, বাক্য কি তোমরা সবাই জানো, তাই না? এটা আমরা আলোচনা করেছিলাম ক্লাসে, যে এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পায় তখন তাকে বলে বাক্য, তাই না? সেই বাক্য নিয়ে আমরা নৈর্ব্যক্তিক প্রশ্ন যে ধরন হয় সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, যে সেই বাক্য যে এক বা একাধিক শব্দ নিয়ে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। সেই বাক্যটা আবার কতগুলো গুণ থাকতে হয়, যে গুণগুলো থাকলে একটা বাক্য সার্থক হয়। তাহলে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন, এটা তোমরা আলোচনা করেছিলে। হ্যাঁ, কয়টি গুণ থাকে? 3টি গুণ থাকে, তাই না? কি কি সেটাকে তোমরা বলতে পারবে? হ্যাঁ, সেই গুণগুলো হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। ঠিক আছে, দেখো, একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কি তৈরি হয়? ভাষা, ধ্বনি, শব্দ, বাক্য। একাধিক শব্দের সমন্বয় এবং অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। অর্থের ধারাবাহিকতা বলতে কি বোঝানো হয়েছে? কারণ যদি পরস্পর সমন্বয় সাধন করে শব্দগুলো সুবিন্যস্তভাবে সাজানো না থাকে, অর্থের ধারাবাহিকতা না থাকে, তাহলে কিন্তু একটা সঠিক এবং সুন্দর বাক্য হয় না। তাহলে একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতা তৈরি হয় বাক্য। খণ্ড বাক্য কয় প্রকার? খণ্ড বাক্য কয় প্রকার আমরা জানি। কখনো কখনো কি হয়, যে কি বলে, দুটি বাক্য মিলে যখন একটি বাক্য হয়, অর্থাৎ যদি একটি উদ্দেশ্য, একটি বিধেয় ক্রিয়ার সমষ্টি যদি নিজে একটি স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত না হয়ে অন্য কোনো বৃহত্তর বাক্যের অংশরূপে ব্যবহৃত হয় তখন তাকে বলে খণ্ড বাক্য, তাই না? এই খণ্ড বাক্য কয় প্রকার? যেমন এই যে দুটি খণ্ড বাক্য মিলে যখন একটি বাক্য হয় সেরকম হচ্ছে, যেমন যারা ভালো ছেলে। যারা ভালো ছেলে, তুমি খেয়াল করে দেখো যে যারা ভালো ছেলে বললে কিন্তু অর্থটা শেষ হয় না, আকাঙ্ক্ষাটা থেকেই যায়, তাই না? কিন্তু যখন বলা হবে যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে, অথবা যারা ভালো ছেলে সবাই তাদের ভালোবাসে, তখন কিন্তু বাক্যটা পরিপূর্ণ হলো। তো এই ধরনের বাক্যকে দুটি খণ্ড বাক্য মিলে একটি বাক্য হয়। তাহলে এই খণ্ড বাক্য হচ্ছে কয় ধরনের? 2 রকম। এরকম বাক্যের মধ্যে, খণ্ড বাক্যের মধ্যে 2 ধরনের বাক্য থাকে। একটি হচ্ছে স্বাধীন খণ্ড বাক্য, আর একটি হচ্ছে অধীন খণ্ড বাক্য। তাহলে এই খণ্ড বাক্য হচ্ছে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। সঠিক উত্তর হচ্ছে 2 প্রকার। অর্থাৎ কোনটি অধীন খণ্ড বাক্য? কোনটি অধীন খণ্ড বাক্য? আমরা যে পড়েছিলাম যে খণ্ড বাক্য 2 রকম, একটা হচ্ছে স্বাধীন খণ্ড বাক্য আর একটা হচ্ছে অধীন খণ্ড বাক্য। তাহলে অধীন খণ্ড বাক্য কেমন ছিল? যে অধীন খণ্ড বাক্য ছিল একটি বড় বাক্যের অধীনে, তাই না, বা একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ড বাক্য তার নিজের অর্থ প্রকাশ করতে পারে না, তাই না? অর্থাৎ একটি বড় বাক্যের অন্তর্গত যে দুটি খণ্ড বাক্য যে থাকে, সে যে খণ্ড বাক্যটা তার অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না, প্রকাশের জন্য কি হয়, স্বাধীন খণ্ড বাক্যের উপর নির্ভর করতে হয়, তখন তাকে বলা হয় অধীন খণ্ড বাক্য। তাহলে এখানে খেয়াল করে দেখো, একলা চলরে, এটা দিয়ে কিন্তু অর্থ প্রকাশ পাচ্ছে। সবার খাওয়া হয়ে গেছে, এই বাক্যেও অর্থ প্রকাশ পেয়েছে। যারা ভালো ছেলে, দেখো যারা ভালো ছেলে, এখানে কিন্তু আকাঙ্ক্ষাটা রয়ে গেছে,
তাই না, সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি। তাহলে এটা কি অধীন খণ্ডবাক্য। আর এগুলো হচ্ছে কি স্বাধীন বাক্য, তারা শিক্ষকের আদেশ পালন করে। হ্যাঁ, এগুলো স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে, কিন্তু যারা ভালো ছেলে এই অংশটা কিন্তু পারছে না। তাহলে এই যে স্বাধীন খণ্ডবাক্যের অধীনে এটাই হচ্ছে অধীন খণ্ডবাক্য। তাহলে এই চারটা বাক্যের মধ্যে যেহেতু সবগুলো দিয়ে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পেয়েছে, শুধুমাত্র যারা ভালো ছেলে এখানেই আকাঙ্ক্ষাটা রয়ে গেছে, প্রকাশ পায়নি, তাহলে এটাই হচ্ছে অধীন খণ্ডবাক্য। এবার আমরা দেখব আরো একটি প্রশ্ন, যেমন বাবা বাজার ইলিশ থেকে এনেছেন, বাক্যটি কোন গুণ হারিয়েছে? আমরা জানি একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তাহলে যে বাবা বাজার ইলিশ থেকে এনেছেন, এই বাক্যটার মধ্যে কি নেই বলতো? এই বাক্যটা কি? মানে যে শব্দগুলো দেয়া আছে এই শব্দগুলি সঠিকভাবে সুবিন্যস্তভাবে সাজানো নেই এবং শব্দের অর্থ সঙ্গীত এখানে রক্ষা পায়নি। আমরা জানি বাক্যের অর্থ সঙ্গীতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজানোর নামই হচ্ছে আসক্তি। অর্থ সঙ্গীতি রক্ষা করে, মানে বাক্যের অর্থ সঙ্গীতি রক্ষা করে পদগুলোকে সুন্দরভাবে সুবিন্যস্তভাবে সাজানোর নামই হচ্ছে আসক্তি। তাহলে বাবা বাজার ইলিশ থেকে এনেছেন, এটা কিন্তু পদগুলোকে সুবিন্যস্তভাবে বা যথাযথভাবে সাজানো হয়নি। বাবা বাজার থেকে ইলিশ এনেছেন এটা বললে বাক্যটা সঠিক হতো, তাই না, পদগুলো সুন্দরভাবে সাজানো হতো। তাহলে এখানে কোন গুণ নেই? আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, পূর্ণতা। তাহলে এখানে কোন গুণ হারিয়েছে? আসক্তি। জটিল বাক্যের অপর নাম কি? আমরা জানি গঠনগতভাবে বাক্য কয় ধরনের পড়েছিলে তোমরা? গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার: সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য, তাই না? জটিল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাহলে সেটাকে বলা হয় কি? জটিল বাক্য। এবং জটিল বাক্যের আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে মিশ্র বাক্য। এখানে আছে সরল বাক্য, যৌগিক বাক্য, প্রধান বাক্য এবং মিশ্র বাক্য। তাহলে জটিল বাক্যের অপর নাম হচ্ছে মিশ্র বাক্য। লোকটি ধনী কিন্তু কৃপণ, এটি কোন বাক্যের উদাহরণ? তোমরা যে জটিল বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য শিখেছ, তাতে দেখা গেছে লোকটি ধনী কিন্তু কৃপণ, এটা কোন ধরনের বাক্য? হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যৌগিক বাক্য। কেন যৌগিক বাক্য? কারণ যৌগিক বাক্য হচ্ছে দুই বা ততোধিক সরল বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তাকে যৌগিক বাক্য বলে। ঠিক আছে, দুই বা ততোধিক বাক্য মিলিত হয়ে, হ্যাঁ, বা সেটা সরল বাক্য হতে পারে আবার জটিল বাক্য হতে পারে, মিলিত হয়ে যদি কোনো একটি বাক্য হয় তাহলে সেটাকে বলে কি? যৌগিক বাক্য। তাহলে দেখো, লোকটি ধনী, লোকটি কৃপণ, তাই না? লোকটি ধনী, লোকটি কৃপণ, এই দুটি বাক্যকে সংযুক্ত করেছে কিন্তু। এরকম দুটি সরল বাক্যকে, হ্যাঁ, যে অব্যয় দিয়ে যুক্ত করা হয়েছে, তাহলে এটা হচ্ছে কোন বাক্যের উদাহরণ? যৌগিক বাক্য। অধীন খণ্ড বাক্যকে আলাদাভাবে লিখলে বাক্যটিতে কোন গুণের অভাব হবে? অধীন খণ্ড বাক্যকে আলাদাভাবে লিখলে বাক্যটিতে কোন গুণের অভাব হবে? তোমরা খেয়াল করো, অধীন খণ্ড বাক্য যখনই বলবো তখন এখানে বোঝা যাবে যে এর একটি স্বাধীন খণ্ডবাক্যের অধীনেই থাকে হলো অধীন খণ্ডবাক্য। অর্থাৎ এই বাক্যটাকে দুইটি ভাগে ভাগ করা যায়। ভাগ করলে একটি পাওয়া যায় স্বাধীন খণ্ডবাক্য, অন্যটি বা প্রধান বাক্য, আর একটি হচ্ছে অধীন খণ্ডবাক্য। তাহলে স্বাধীন খণ্ডবাক্য কি করে? এটা অর্থ প্রকাশের জন্য অন্য কোনো বাক্যের উপর নির্ভরশীল হতে হয় না, কিন্তু অধীন খণ্ডবাক্যকে তার অর্থ প্রকাশ করার জন্য কি হয়? স্বাধীন খণ্ডবাক্যের উপর নির্ভর করতে হয়। এবং যদি না স্বাধীন খণ্ডবাক্য না থাকে তাহলে আলাদাভাবে লেখা হয়, তাহলে কিন্তু অধীন খণ্ডবাক্যের কি অর্থ প্রকাশ পায় না। যখন অর্থ প্রকাশ পায় না তাহলে সেই গুণটা এখানে কোনটা? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা না প্রাঞ্জলতা? সেটা হচ্ছে আকাঙ্ক্ষা, তাই না? অর্থাৎ অধীন খণ্ডবাক্যকে আলাদাভাবে লিখলে এর অর্থ পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। এরপর দেখো, কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছে, এটি কোন ধরনের বাক্য? এটা একটি সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, বিশেষণ স্থানীয়, অধীন খণ্ড বাক্য।
দেখো কোথাও পথ না পেয়ে, তাহলে এখানে কিন্তু অর্থ প্রকাশ পাচ্ছে না। এই যে একটা অসমাপিকা ক্রিয়া রয়েছে এর মধ্যে কে দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ পাচ্ছে না এবং আরো কিছু শোনার আকাঙ্ক্ষা রয়ে যাচ্ছে। যদি এরকম হয় এবং তোমার কাছে এসেছে, তাহলে এটা কি ধরনের বাক্য হবে? এটা হচ্ছে কি জটিল বাক্য। অর্থাৎ যে বাক্যে একটি স্বাধীন বাক্য থাকে এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে বলা হয় জটিল বাক্য, এবং এই বাক্যটা সেরকমই। তাহলে এটা হচ্ছে জটিল বাক্য। নিচের কোনটি সরল বাক্য? খেয়াল করে দেখো, দুঃখ ও বিপদ একসাথে আসে, তাহলে দুঃখ আসে বিপদ আসে, এই দুটি বাক্যকে যুক্ত করা হয়েছে। তাহলে এটা কি সরল বাক্য? এটা দুটি বাক্য যুক্ত হয়েছে, কাজে এটা সরল বাক্য না। ছেলেটি গরিব কিন্তু মেধাবী, তাহলে ছেলেটি গরিব কিন্তু মেধাবী, এটাও কিন্তু দুটি সরল বাক্য কে যুক্ত করা হয়েছে, তাই না? যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে যৌগিক বাক্য। আবার অপেক্ষা করলাম কিন্তু তোমার দেখা পেলাম না, এটাও সরল বাক্য না। তাহলে জগতে অসম্ভব বলে কিছু নেই, এটাই হচ্ছে সরল বাক্য। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, এটি কোন ধরনের বাক্য? যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, এটি কোন ধরনের অধীন খণ্ডবাক্য? আমরা জানি অধীন খণ্ডবাক্য হচ্ছে তিন প্রকার, তাই না? একটা হচ্ছে বিশেষ্য স্থানীয় অধীন খণ্ডবাক্য, বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য এবং ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য। তাহলে বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য হচ্ছে যে অধীন খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য বা সর্বজনীন দোষ গুণ অবস্থা প্রকাশ করে, তাকে বলা হয় বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, এই অধীন খণ্ডবাক্যটি কি করছে? সেই সর্বনামের কি অবস্থা বোঝাচ্ছে, সেই সর্বনামের অবস্থা বোঝাচ্ছে যে পরিশ্রম করে। তাহলে এটা কি বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য। আষাঢ় শ্রাবণ 2 মাস বসন্তকাল, বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে? এটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, প্রাঞ্জলতা, যোগ্যতা। তাহলে আষাঢ় শ্রাবণ এই 2 মাস বসন্তকাল, এটা কি ঠিক আছে বাক্যটা? আষাঢ় শ্রাবণ কে 2 মাস হচ্ছে বর্ষাকাল। তাহলে যদি এরকম হয় যে বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি বা ভাবের মিলবন্ধনকে বলা হয় কি? ভাবের মিলবন্ধনকে বলা হয় আসক্তি। এখানে দেখো বাক্যের মধ্যে যে অন্তর্গত যে পদগুলো রয়েছে তার মধ্যে কিন্তু কি হচ্ছে? অর্থ এবং ভাবের মিল নেই, সঙ্গতি নেই, কথাটার সাথে সঙ্গতি নেই, যে ভুল। আষাঢ় শ্রাবণ 2 মাস বসন্তকাল, তোমাদের যদি বলা হয় যে কোন কোন মাসে কোন কোন ঋতু হয় এটা লিখো, তখন পরীক্ষায় যদি তুমি এটা লিখো আষাঢ় শ্রাবণ 2 মাস বসন্তকাল, তাহলে কি তোমার এটা হবে? অথচ দেখো শব্দগুলো কিন্তু ঠিক আছে, সাজানো আছে সুবিন্যস্তভাবে, কিন্তু অর্থগত এবং ভাবগত মিল নেই। তাহলে এটা কি সার্থক বাক্য হতে পারে না, তাই না? সার্থক বাক্যের একটা যে গুণগুলো রয়েছে তার মধ্যে একটা গুণ এটা হারিয়েছে, এবং এই গুণটা কোন ধরনের গুণ? এটা হচ্ছে যোগ্যতা। যদি ভাবগত শব্দের বাক্যের শব্দ এবং মানে শব্দের বাক্যের মধ্যে যে পদগুলো থাকে এগুলোর সাথে যদি ভাবগত অর্থগত মিল না থাকে, তাহলে কি এটা যোগ্যতা হারায়। এটা একটা ভুল আছে এখানে, আকাঙ্ক্ষা হবে না, এটার উত্তরটা হবে যোগ্যতা। কোন গুণের অভাব রয়েছে? যোগ্যতা। ঠিক আছে, এবার আমরা দেখব এর বিরাম চিহ্নের কিছু প্রশ্ন, যে কি ধরনের প্রশ্ন হয় দেখো। বাংলায় কোন চিহ্নকে সংযোগ চিহ্ন বলা হয়? বাংলায় কোন চিহ্নকে সংযোগ চিহ্ন বলা হয়? এটা হাইফেনকে বলা হয়। আমরা জানি হাইফেন দিয়ে কি করা হয়? একই রকম দুটি পদকে বা দুটি শব্দকে যুক্ত করা হয়। বাংলায় হাইফেনকে সংযোগ চিহ্ন বলা হয় এবং বিভিন্ন কারণে এই হাইফেনের ব্যবহারটা হয়। ঠিক আছে, যেমন পাপ পুণ্য, বাবা মা, ছোট বড়, এই যে শব্দগুলো এগুলোকে বোঝাতে, সংযোগ বোঝাতে হাইফেন ব্যবহার হয়। তাহলে বাংলায় হাইফেনকে সংযোগ চিহ্ন বলা হয়। একাধিক বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হলে কোন চিহ্ন বসে? কমা, কোলন, হাইফেন, সেমিকোলন। তাহলে কি হয়? একাধিক বাক্য
সংযোগ অব্যয় দ্বারা যদি যুক্ত না হয় সেক্ষেত্রে কি হয়, সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন আগে স্কুলের পড়া, পরে গল্পের বই, তাই না? আগে স্কুলের পড়া, পরে গল্পের বই। এখানে দেখা যাচ্ছে একাধিক বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়নি বা কোনো চিহ্ন বসেনি, সেই ক্ষেত্রে কি ব্যবহার হয়েছে, সেমিকোলন দিয়ে বোঝানো হয়েছে দুটি বাক্য। দিনটা ভালো নয়, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, এই বাক্যে কোন বিরাম চিহ্ন বসবে, সেমিকোলন, দাড়ি, কমা, হাইফেন। তাহলে দেখো দুটি বাক্যের মধ্যে যখন ভাব বা অর্থের সম্বন্ধ থাকে তখন কি বসে, তাতে কি বসে, সেমিকোলন বসে। দুটি বাক্যের মধ্যে যদি অর্থের বা ভাবের সম্বন্ধ থাকে তাহলে সেখানে কি বসে, সেমিকোলন বসে। যেমন আছে, কথাটা বলা সহজ, করা কঠিন, এরকম। দিনটা ভালো নয়, দিনটা ভালো নয়, এখানে সেমিকোলন, এবং মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, এক্ষেত্রে কি বসে, সেমিকোলন। বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কোন চিহ্ন বসে, এখানে কোলন, দাড়ি, সেমিকোলন, কমা। ঠিক আছে, বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কি বসে তোমরা জানো, এখানে বসে হলো কি, কোলন। হ্যাঁ, যেমন রবীন্দ্রনাথ বলেন, রবীন্দ্রনাথ বলেছিলেন কি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, তখন এখানে কি হয়, কোলন বসে। হ্যাঁ, কোলন আরো যেমন উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতেও কি বসে, কোলন ব্যবহার হয়। বা নাটকের সংলাপের আগেও কি হয়, কোলন ব্যবহার হয়। তাহলে বাক্যে উদ্ধৃতি চিহ্নের আগে কি বসে, কোলন চিহ্ন বসে। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাতে কোন চিহ্ন বসে, কোলন, হাইফেন, সেমিকোলন, কমা। সমাসবদ্ধ পদগুলো, হ্যাঁ, যেমন বাবা মা, তাহলে এটাকে যদি বিচ্ছিন্ন একসঙ্গে আমরা লিখি, বাবা মা বেড়াতে গেছেন। হ্যাঁ, পৃথিবীতে ছোট বড় ধনী গরিব ভেদাভেদ করা উচিত না। তাহলে এই যে সমাসবদ্ধ ছোট বড় ধনী গরিব অথবা বাবা মা, সেখানে এই পদগুলোকে যদি বিচ্ছিন্ন করে দেখায়, আলাদা করে দেখাতে হয়, তাহলে এখানে কোন চিহ্ন বলবে, কোলন, সেমিকোলন, কমা, হাইফেন। এখানে ব্যবহার হয় কে, হাইফেন। আবার দেখো, হাইফেন চিহ্নের বিরতিকাল কত, হাইফেন চিহ্নের জন্য কি বিরতি দিতে হয়, বাবা মা বেড়াতে গেছেন, হ্যাঁ, আসল নকল, জন্ম মৃত্যু, তখন কি এর জন্য সময় নিতে হয়, হয় না। তাহলে হাইফেন চিহ্নের জন্য বিরতিকাল কতটুকু, হাইফেন চিহ্নের জন্য কিন্তু কোনো বিরতি দিতে হয় না, 1 সেকেন্ড 2 সেকেন্ড, 1 বলার দ্বিগুণ সময় বিরতি দিতে হয় না, অর্থাৎ হাইফেন চিহ্নের জন্য কোনো বিরতি নেই। হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন বসে, সেমিকোলন, বিস্ময়সূচক, কমা, হাইফেন। হৃদয়াবেগ মানে দুঃখ, কষ্ট, অনুভূতি, এগুলো প্রকাশ করতে কোন চিহ্ন বসে, এখানে বিস্ময় চিহ্ন ব্যবহার হয়। যেমন আহা কি সুন্দর দৃশ্য, তাই না, ইস কি সুন্দর পাখিটি। তাহলে এই যে হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন ব্যবহার হয়, বিস্ময় সূচক চিহ্ন। কোনটিতে হাইফেনের যথার্থ প্রয়োগ ঘটেছে, তো দেখো কি কি আছে, রাতারাতি যেতে হবে। হ্যাঁ, এখানে কি হাইফেন দেওয়া ঠিক আছে না, এটা দুটি একই রকম শব্দ নয়, বা হাইফেন ব্যবহারের যে নিয়মগুলো আছে, হ্যাঁ, যেমন দুটি শব্দের সংযোগ, দুটি শব্দের সংযোগ কিন্তু এটা না, রাতারাতি একটি শব্দ, এটা কিন্তু দুটি শব্দ না। রাতারাতি, রাতা কোনো শব্দ না, বা রাতি কোনো শব্দ না, রাতারাতি মিলে একটা শব্দ, এটা হচ্ছে একটা দ্বিরুক্ত শব্দ, তাই না। আংশিক পরের অংশটা আংশিক পরিবর্তন করে হয়েছে। আবার দেখো, দুটি প্রশ্ন উত্তর দাও, এই দুটি প্রশ্ন উত্তর, এখানে কিন্তু হাইফেনের কোনো প্রয়োজন নেই। দুটি, এটা একটা আলাদা শব্দ, প্রশ্নের এটা একটা আলাদা শব্দ, এটা কিন্তু এক শব্দ নয়। আবার দেখো, বাবা বলে দুষ্টুমি করো না, বাবা বলে, এখানে কি তাই হওয়ার কথা, যখন প্রত্যক্ষ উক্তি থাকে, তাই না, সেক্ষেত্রে কিন্তু এখানে উদ্ধৃতি চিহ্নের মধ্যে এটা বসে, দুষ্টুমি করে না। বাবার বক্তব্য যখন বলা হয় তখন একটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে বলে, অথবা এখানে উদ্ধৃতি চিহ্নের আগে কি বসে, কোলন বসে, তাই না। তাহলে ওটা হবে না, কি হবে, ভালো মন্দ বুঝতে হবে। এই যে ভালো মন্দ, এই যে বিচ্ছিন্ন করে সমাসবদ্ধ শব্দটা, হ্যাঁ, বিচ্ছিন্ন করে আলাদা করে বুঝাতে এখানে হাইফেনের ব্যবহার হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকে আমরা বাক্য এবং বিরাম চিহ্ন থেকে যে প্রশ্নগুলো, নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো আলোচনা করলাম, আসলে সাধারণত এখান থেকে এইরকম এই ধরনের প্রশ্নই হয়। তোমরা যদি এই টপিকটা খুব ভালো করে পড়ো তাহলে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু তোমরা এখানে উত্তর করতে পারবে। একটু টপিকগুলো খুব ভালো করে পড়তে হবে।
তো আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার কোনো টপিক নিয়ে আমি এই নৈর্ব্যক্তিক প্রশ্নের আলোচনা করব। তো আশা করি নৈর্ব্যক্তিক প্রশ্ন কীরকম হয় তোমরা বুঝতে পেরেছ এবং এই দুটি অধ্যায় থেকে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, নিরাপদে থাকো। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।